ঘটনা। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সবাইকে আরও একবার স্বাগত জানাই ভৌতিক ঘটনার 6ম এপিসোডে। যারা আমাদের আগের গল্পগুলি শোনেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক সংগ্রহ করতে পারেন। আজকে আপনাদের সাথে আমি সোমনাথ, সাউন্ডে সুমন এবং গ্রাফিক্স ও এডিটিংয়ে রয়েছেন সোম। ভৌতিক ঘটনায় আজকে আপনারা দুটি ঘটনা শুনছেন। প্রথম ঘটনা জল পিশাচ। আর বেশি দেরি না করে চলে যাচ্ছি আমরা আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি আমার দিদার কাছ থেকে শোনা। দিদার বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ি হলো কুলনগর। দাদু পুলিশের চাকরি করতেন, তাই দাদু থাকতেন ভবানীপুরে। দুই ভাই ও বোনকে নিয়ে দিদা একাই থাকতেন বাড়িতে। অর্থাৎ বাড়িতে দিদা, মা আর মায়ের দাদা মানে আমার মামা, এরা দুইজন থাকতো। দিদাকে সারা মাসের ঘর চালানোর খরচ আনতে মাসে একবার দাদুর কাছে ভবানীপুর যেতেন। তখন মা আর মামা একা বাড়ি থাকতো। বাড়িতে মায়ের বয়স তখন 16 আর মামা তখন চাকরি করত। তাই এই রকম একদিন দিদা ভবানীপুরে যান। সেদিন ছিল ভাদ্র মাসের অমাবস্যা। মামারও সেদিন অফিস থেকে ফিরতে দেরি হয়। মা একা ছিল বাড়িতে, পড়াশোনা করছিল। এইখানে বলে রাখা ভালো, আমার মা ছোট থেকে খুব সাহসী ও কৌতূহলী প্রকৃতির ছিলেন। তখন 9:30 কি 10টা বাজার সময় মা দরজা ধাক্কানোর আওয়াজ পায়। মা ভাবে বোধহয় মামা এসেছে। মা তখন দৌড়ে দরজা খুলতে যায়, কিন্তু দরজা খুলে মা দেখে দরজার বাইরে কেউ নেই। মা একটু অবাক হন, কিন্তু মনের ভুল ভেবে সে দরজা আটকে আবার ঘরে ঢুকে পড়ে। তার প্রায় 10 থেকে 15 মিনিট কেটে গেছে। এমন সময় মা শুনতে পায় ঘরের বাইরে থেকে তার মা তাকে ডাকছে। সে ডেকে বলছে, আয় রে শিমু, এই জিনিসপত্রগুলো একটু নিয়ে যা, অনেক ভারী আর হাতে ধরে রাখতে পারছি না, দরজাটা খোল। মা দৌড়ে গিয়ে দরজা খুলে। বলে রাখা ভালো, মামা বাড়ির সামনে একটা উঠোন রয়েছে এবং উঠোনের পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে। তখন ইলেকট্রিসিটি ছিল না, তাই রাস্তা ভীষণ অন্ধকার এবং ভাদ্র মাসের অমাবস্যার রাত। বুঝতেই তো পারছো, কোনো ধরনের আলো কিন্তু রাস্তার মধ্যে নেই। সারা রাস্তা জুড়ে অন্ধকার খেলা করছে। দিদার ডাক শুনে মা দৌড়ে গিয়ে দরজা খোলে। তখন মা খেয়াল করলো তার উঠোনের সামনে থেকে কেউ একজন সোজা বেরিয়ে গেল, মানে রাস্তার দিকে চলে গেল। মা ভাবলো বুঝি দিদা মানে তার মা। মা তখন ছুটে ছুটে তার পিছন পিছন যেতে লাগলো এবং তাকে ডাকতে লাগলো, কি হলো, কোথায় যাচ্ছ? অন্ধকারের মধ্যে সে ছায়ার মতো মিলে গেল। মা তার পিছন পিছন ছুটছে। সেই সময় মায়ের কোনো হুঁশ নেই, সে আসলে কে। মা মোহিতের মতো পিছন পিছন হাঁটছে। খানিকক্ষণ বাদে সেই ছায়ামূর্তি পাড়ার একটা পুকুরের মধ্যে নেমে যায়, যেটা দেখে মা প্রথমে চিৎকার করে ওঠে যে কি হলো, কি করছো, কোথায় নামছো? কিন্তু সেই ছায়ামূর্তি যখন পুকুরে নামলো তখন মায়ের চোখের মধ্যে সেই ছায়ামূর্তি প্রথমে তার পা আর কোমর, তারপরে পেট, তারপরে গলা পর্যন্ত জলে ডুবে যায়। শুধুমাত্র সেই ছায়ামূর্তির মুখটা এবার স্পষ্ট হয়ে উঠেছে। সেই সাদা ফ্যাকাশে একটা মুখ দেখে মনে হচ্ছে জলের মধ্যে অনেক দিন ধরে ছিল। জলের মধ্যে থাকার কারণে যেভাবে শরীরের চামড়া সাদা হয়ে যায়,
যেভাবে গোটা শরীর ফুলে ওঠে সেই রকম মুখ। শুধুমাত্র গলা থেকে তার মাথাটা মায়ের দিকে তাকিয়ে আছে, তার অর্ধেক শরীর জলের ভিতরে। এবং তারপরে মা যেটা দেখল সে জীবনেও কল্পনা করতে পারেনি। সেই মাথাটি হঠাৎ করে পুরো ঘুরে গেল, মানে 360 ডিগ্রি ঘুরে গেল। মায়ের দিকে তাকিয়ে পুরো ডান দিকে ঘুরে আবার মায়ের দিকে তাকালো এবং তাকিয়ে বলল, আমার নুপুরটা দে, আমার নুপুরটা রেখে দিয়েছিস কেন? সেটা দেখে মায়ের গলা শুকিয়ে যায় এবং সেইখানে মা অচেতন হয়ে পড়ে যায়। পরে পাড়ার লোকে মাকে বাড়িতে আনে। মায়ের জ্ঞান ফেরার পর মা কিছু বুঝতে পারছিল না। তারপর সে তার ঘরের টেবিলে থাকা নুপুরটি দিদাকে আনতে বলে। দিদা সেই নুপুর এনে বলে, এটা কি? মা তখন বলে, আগের দিন সে যখন পুকুরে স্নান করতে গিয়েছিল তখন একটা নুপুরে তার জামায় আটকে যায়। মা বাড়িতে এসে সেই নুপুরটাকে দেখতে পায় এবং সেটাকে টেবিলে রেখে দেয়। মায়ের কথা মতো সকল ঘটনা শোনার পর পাড়ার লোকে সেই পুকুরে তল্লাশি করে ও সেই পুকুর থেকে পাওয়া যায় একটা আস্ত লাশ। দেখে মনে হচ্ছিল যেন কদিন বিয়ে হয়েছে এরকম একজন গৃহবধূর লাশটা দেখে মনে হচ্ছিল 2 থেকে 3 দিন হবে। পুকুরের নিচে কোনো বহিরাগত তাকে মেরে ফেলে দিয়ে গেছে। সেই ঘটনার পর থেকে মা আর কোনোদিনও পুকুরে স্নান করতে যায়নি। এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। তারপর আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি হলো জীবন্ত প্রেত। ঘটনাটি ঘটেছিল 2004 কিংবা 2009 সালে। আমাকে যিনি ঘটনাটি বলেছেন, ঘটনাটি ঘটেছে তার এক বন্ধুর সাথে। তখন 2004 কি 2009 সাল। কলকাতার MA বাইপাস নতুন নতুন বেশ পরিপাটি করে সাজানো হয়েছে শহর। সেই সময় রমরমে যার মার্কেট ছিল পুলকার। এর যাদের পয়সা ছিল তারা বাড়িতে গাড়ি কিনে রাখতো এবং সেই গাড়িকে ভাড়া দিতেন। বিভিন্ন বিয়েবাড়ি, কখনো স্কুলের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতেন। গাড়ি ভাড়া খাটানোই বেশ পয়সা ছিল। কিন্তু যিনি ঘটনাটি বলেছেন তার ফ্রেন্ডের পুলকারের ব্যবসা ছিল এবং আমার যতদূর মনে পড়ে তার ফ্রেন্ডের নাম রোহিত ছিল। রোহিতের পুলকারের ব্যবসা ছিল ও তখন ছিল শীতকাল। 2004 এর শীতকাল। কলকাতা শহরে শীতকালে বিয়েবাড়িতে একটা কাজের সুপারিশ গিয়েছিল। গাড়িতে করে বরযাত্রীকে নিয়ে যাওয়া নিয়ে আসা। লাস্টে যখন বিয়েবাড়ি শেষ হয়ে গেল তখন সেই সময় খাওয়া দাওয়া করে ওর গাড়ি যখন বাড়িতে ফিরবে তখন বাজে রাত 2টা। গাড়ি নিয়ে রোহিত PM বাইপাস উঠল। তখন দেখলো বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই জন্য গাড়ির সবকটা কাঁচ নামিয়ে দিল এবং সুন্দরভাবে গান চালিয়ে ফাঁকা রাস্তা, যেহেতু রাস্তার লোকজন নেই ও গাড়িও নেই, রাস্তার মধ্যে রোহিত গাড়ি বেশ স্পিডে চালাতে লাগলো। উল্টো জোয়া থেকে গাড়িটি EM বাইপাস এর উপর দিয়ে যাচ্ছে। গাড়ির স্পিড তখন কাছাকাছি 40। ঠিক বেলেঘাটার সামনেটাই যখন ওর গাড়ি যাচ্ছে তখন লক্ষ্য করলো ওর গাড়ির পাশ দিয়ে একটা বাস ওর থেকেও বেশি স্পিডে ওকে পাশ কাটিয়ে চলে গেল এবং ব্যাপারটা তখন বেশ সন্দেহজনক। অত রাত্রিবেলা, প্রথমত সরকারি বাস, যখন প্রায় রাত 10টা এর মধ্যে তখন বাস বন্ধ হয়ে যেত। অত রাত্রিবেলা একটা সরকারি বাস কী করছে? হতে পারে হয়তো কোনো গ্যারেজ গাড়ি বা কোনো কিছু, সে যাই হোক। রোহিত অত কিছু ভাবলো না। রোহিত খেয়াল করলো যে সরকারি বাসটা ওকে ওভারটেক করবার পর ওর সামনে বাঁ দিকের কোণ ধরে প্রায় ওর স্পিডে বাসটা চলছিল। রোহিত সামনে সবই দেখছিল, রাস্তা এবং ওর বাঁ দিকে একটু এগিয়ে গিয়ে সরকারি বাসটা চলছিল ওরই সমান স্পিডে। প্রায় দূর থেকে একজন ভদ্রমহিলা এবং তার সাথে একটি ছোট্ট বাচ্চা রোহিত দেখতে পেল। সে হাত নাড়াচ্ছে এবং হাত নাড়িয়ে তারা সরকারি বাসটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। রোহিত বুঝতে পারল
যে সরকারি বাসটাকে দাঁড় করানোর জন্য হাত নাড়াচ্ছে। কিন্তু সন্দেহ হলো এইখানে যে এত রাতের বেলা একজন ভদ্রমহিলা এই রকম একটা বাচ্চাকে নিয়ে কি করছেন। ভাবতে ভাবতে হঠাৎ করে রোহিত দেখতে পেল যে ওই সরকারি বাসটা দাঁড়ালো না, বরং ভদ্রমহিলা এবং বাচ্চাটিকে একদম চেপে দিয়ে চলে গেল। রোহিত দেখতে পেল বাসটা দূরে অনেক স্পিডে চলে যাচ্ছে এবং ওর সামনের রাস্তাটার রক্ত মাংস ছিটিয়ে রয়েছে। ভদ্রমহিলা এবং বাচ্চার মাথা দুটো পুরো থেতলে গেছে এবং পুরো বডি পড়ে রয়েছে রাস্তার উপরে। এবং এটা দেখতে দেখতে রোহিত এর গাড়িটা ওই স্পটে চলে গেছে। রোহিত বোধহয় ভাবলো দাঁড়াবে না, কারণ ওই সময় যদি পুলিশ আসে তাহলে ভাববে হয়তো ওই অ্যাক্সিডেন্টটা করেছে। তখন অত সিসিটিভি ছিল না, যেটা 2020-তে আনা হয়। ঘটনাটা কিন্তু আমি তোমাদের 2004 এর বলছি। রোহিত দাঁড়াবে না ভাবতে ভাবতে রোহিতের মাঝখানে দাঁড়িয়ে গেল। সে দাঁড়িয়ে গিয়ে একটা গেটের কাঁচ নামিয়ে রোহিত বাইরের দিকে তাকিয়ে দেখল কেউ নেই। তো এইখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু ও দূর থেকে দেখছিল রাস্তায় রক্ত ছিটিয়ে রয়েছে। কিন্তু ওই জায়গাটার ওপর যখন গাড়ির কাঁচ নামিয়েছে তখন দেখছে কিছু পড়ে নেই, না কোনো রক্ত, না কোনো মৃতদেহ। ওরা যেহেতু ড্রাইভার মানুষরা রাস্তাঘাটে চলার পথে দেখে থাকে। ও সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেরেছে এটা ভুল ছিল। ও সঙ্গে সঙ্গে গাড়ির কাঁচ তুলে তড়িঘড়ি পালাতে যাবে, এমন সময় ওর পিঠে কেউ একজন হাত রাখলো এবং হাত রাখতেই পেছন দিকে একজন মহিলা বলে উঠল, আমাকে হসপিটাল নিয়ে চলো রোহিত। পিছন ঘুরে যা দেখল তাতে ওর হাড় হিম হয়ে গেল। একজন ভদ্রমহিলা যার গলা থেকে মাথাটা নাই ও তার কোলে ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটির মৃতদেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে এবং ক্রমশ রক্ত বের হচ্ছে। তার গাড়ি রক্তে ভরে যাচ্ছে। সেই ভদ্রমহিলা হিমশীতল হাতে রোহিতকে ধরে বলল, হসপিটাল নিয়ে চলো রোহিত। রোহিত তখন কি করবে কাণ্ডজ্ঞানহীন হয়ে গাড়ি চালিয়ে দিল প্রচণ্ড জোরে। রোহিত গাড়ি নিয়ে যাচ্ছে ও মাঝে মাঝে শুনতে পাচ্ছে পিছন থেকে কেউ একজন বলছে, হসপিটাল নিয়ে চলো, প্রচুর স্পিডে। গাড়ি চালানোর পর ও যখন হসপিটালের সামনে এসে সেই সময় হঠাৎ করে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে ওর পিছন সিটের মধ্যে আর কেউ নেই। তার গাড়ির পিছন সিটে না কোনো রক্ত, না কোনো মৃতদেহ আছে। রোহিত সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামবার পর হসপিটালের কাছে অনেকগুলো চায়ের দোকান রয়েছে। ও চায়ের দোকানে গিয়ে বলল, আমার বাড়িতে একটা ফোন করবেন, আমি প্রচণ্ড অস্বস্তি বোধ করছি, প্লিজ আপনি ফোন করুন। ও ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে রোহিত আর কোনো দিন কোনো গাড়ি নিয়ে পুল কারের ব্যবসা করেননি। এই ছিল আমাদের আজকের গল্পগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।